আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজারিওনাক রসায়ন সলভ কোর্সে তোমাদের সাথে আমি আরমিন রায়হান আছি। তো আমরা ইতিমধ্যে রসায়নের প্রথম পত্রের ১ থেকে ৪র্থ অধ্যায় শেষ করছি এবং আজকে আমরা পঞ্চম অধ্যায়ের ২য় ক্লাসটা করতেছি। এই ক্লাসটা নিলে এই পঞ্চম অধ্যায়ও শেষ হয়ে যাবে, তার মানে তোমাদের রসায়নের প্রথম পত্রটা শেষ হবে এখানে। আচ্ছা দেখো, আজকে আমরা দেখবো হচ্ছে তোমাদের এই বহুপদী যে কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ এবং অভিন্ন যে কোশ্চেনগুলো রয়েছে, যেগুলো তোমাদের একাডেমির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাডমিশন বা মেডিকেলে এগুলো যদিও আসে না, তোমরা জাস্ট রিভিশনের জন্য দেখতে পারো, কারণ এখানে অনেক থিওরি রয়েছে। আচ্ছা দেখো, প্রথম যে প্রশ্নটা আছে যে অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো। তো অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টগুলো অনেকগুলো রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট দুই প্রকার ছিল, একটা হচ্ছে তোমাদের ন্যাচারালি আর একটা হচ্ছে কৃত্রিম বা আর্টিফিশিয়াল। তো এক্ষেত্রে যে কৃত্রিম ন্যাচারালি যেগুলো ছিল সেগুলো হচ্ছে লবণ টবণগুলো ছিল, আর এখানে যে কৃত্রিমগুলো সেগুলো হচ্ছে এগুলো, যেমন ভাইটোলাইটেড হাইড্রোক্সি অ্যানিসিলন নিসল, তারপর হচ্ছে ভাইটোলাইটেড হাইড্রোক্সি টোলিন এবং হচ্ছে টিবিএইচকিউ, এই যৌগগুলো রয়েছে এগুলো তোমাদের বইতেই পেয়ে যাবে, সুন্দরভাবে দেওয়া আছে, দেখবা যে যৌগগুলো রয়েছে। দেখো যদি সংখ্যাগুলো দিই, CCH3, ওকে, এখানে ছিল ও OCH, আচ্ছা OCH3, আচ্ছা এরকম ছিল জিনিসগুলো। হ্যাঁ, এটা হচ্ছে BH, এটা হচ্ছে বেটোলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, আর এই যে এটা ছিল বেটোলেটেড হাইড্রোক্সি টোলিন, যেটা এখানে ছিল আমাদের দুই পাশে কিন্তু টোলিনগুলো ছিল টারশিয়ারি, CCH3 OH, এখানে আছে ও CCH3 তিনটা এখানে, আর সি, আর এই জায়গায় থাকবে হচ্ছে CH3, এগুলো কিন্তু ছিল। আর এই যে TBHQ, এটাও ছিল যে টারশিয়ারি বেটোলেটেড হাইড্রোক্সি যেটা ছিল, যে টারশিয়ারি বেটোলেটেড হাইড্রোক্সি কুইনল, যেটা এটা তোমরা দেখতে পারো যেখানে ছিল ওএসটা ছিল, জাস্ট এইটারই শুধু যদি ওএস লাগাই দাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটায় একটা জিনিস থাকে, ওএস, হ্যাঁ শুধুমাত্র এই জায়গায় ওএসটা লাগাই দিলেই হয়ে যাবে। দেখো ওএস CH3, ওকে, আর এখানে শুধু ওএস দিলেই হয়ে যাবে, বাস। এই তিনটা যে যৌগ রয়েছে তোমাদের বইতে তুমি পেয়ে যাবো, আমি দেখাচ্ছি বই থেকে 544 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 544 নম্বরে সুন্দরভাবে দেওয়া আছে অক্সিজেন শোষণকারী অ্যান্টি অক্সিজেন নামে এগুলো রয়েছে। কৃত্রিম যেগুলো রয়েছে, ন্যাচারাল যেগুলো, সেটা ভিটামিন সি, ভিটামিন ই, সালফাইড, এগুলো কিন্তু রয়েছে। আর যে ন্যাচারাল যেটা বা কৃত্রিম যেটা, সেগুলো হচ্ছে এখানে সুন্দরভাবে দেওয়া আছে BHA, BHT এবং TBHQ। তো এই চ্যাপ্টারের জন্য হচ্ছে আমি কিছু সিলেক্টিভ টপিক তোমাদের দাগিয়ে দিয়েছিলাম, যে এগুলো পড়লে এই চ্যাপ্টারের টপিকগুলো ক্লিয়ার হয়ে যায়। তার ভিতরে একটা ছিল যে প্রিজারভেটিভগুলো, যে প্রিজারভেটিভ কৃত্রিম এবং ন্যাচারাল যেটা রয়েছে প্রাকৃতিক, সবগুলোই খুব ভালোভাবে পড়তে হবে। আরও কয়েকটা টপিক তোমাদের দাগিয়ে দিয়েছিলাম তোমাদের প্রথম ক্লাসটা। তো এগুলো তোমাদের যে দাগানো বইয়ের যেই পিক আছে বা ছবি আছে, সেটা আমি কিন্তু আমাদের এই কোর্সে যেই রিসোর্স আছে ওখানে আমি আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারবা। তো এখানে তিনোটাই হচ্ছে অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। তো প্রিজারভেটিভস হিসেবে ব্যবহৃত হয় কোনগুলো? প্রিজারভেটিভস হিসেবে ব্যবহার করে যে আমাদের ইথানোয়িক যে অ্যাসিডটা রয়েছে, এটা আমরা যে 6% ভিনেগার যেটা রয়েছে এটাও কিন্তু ব্যবহার করতে পারি। এই যে 6%, এটা কি হচ্ছে ভিনেগার, 6% জলীয় দ্রবণ ইথানোয়িক অ্যাসিডের, এটা ভিনেগার হিসেবে ইউজ করতে পারে। আর এখানে দেখো, এই যে একটু আগে পড়ছি ভাইটোলাইটেড হাইড্রোক্সি অ্যানিসল এবং ভাইটোলাইটেড হাইড্রোক্সি টোলুইন, এই দুটা কিন্তু আমাদের প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়। সঠিক উত্তর এখানে কোনটা হবে? 1 ও 2। দেখো, সরবিক অ্যাসিড হলো, সরবিক অ্যাসিড কোন ধরনের? অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস, ঠিক আছে। এবং সরবিক অ্যাসিডের রাসায়নিক সংকেতটা যদি পড়ো তখন হচ্ছে 2,4-হেক্সাডাইইনওয়িক অ্যাসিড, এটা হচ্ছে সরবিক অ্যাসিডের সংকেত। তো মাংস কৌটাজাতকরণে ব্যবহৃত হয় কি? এই জায়গায় আমরা 2% খাদ্য লবণ এবং 2% চিনি দ্রবণটা ইউজ করতে পারি।
খাদ্যদ্রব্য কোটাজাতকরণে ব্রাঞ্চিং পদ্ধতি যেটা রয়েছে, যে ফুটানো যে পদ্ধতিটা রয়েছে ওইটা, যেমন ফুটন্ত পানিতে বাষ্পে খাদ্যদ্রব্যকে 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে খাদ্যদ্রব্যের মধ্যে বিদ্যমান এনজাইমগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় যখন ফুটানো হয়। তো লবণে দ্রবণে খাদ্যদ্রব্য ডুবিয়ে রাখা হয়, এটা হচ্ছে ব্রাঞ্চিং পদ্ধতি না, এটা হচ্ছে তোমাদের আরেকটা পদ্ধতি ছিল, এটা কিউরিং যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে লবণের ক্ষেত্রে। আর এই ব্রাঞ্চিং পদ্ধতি যেটা রয়েছে এটা হচ্ছে উত্তপ্ত করার পদ্ধতি রয়েছে। পরের প্রশ্ন দেখো, ভিনেগারে প্রিজারভেটিভসের বৈশিষ্ট্য মধ্যে 3টি হলো। ভিনেগারে কি কি প্রিজারভেটিভস রয়েছে, যে ব্যাকটেরিয়াল বৃদ্ধিতে, প্রতিকূল পরিবেশে সৃষ্টিতে কি করা হয়, পিএস মান 4.74 এর ভূমিকা রাখে। এটা ঠিক আছে, কারণ ভিনেগারে যেটা থাকে 6.6% ইথানোয়িক অ্যাসিডের যে জলীয় দ্রবণটা ওটা একটু অ্যাসিডিও করে ফেলে। আবার দেখো, পিকলিং প্রক্রিয়া সবজি সংরক্ষণ করা সম্ভব। হ্যাঁ, পিকলিং প্রক্রিয়াটা হচ্ছে ওই ধরনের প্রক্রিয়া যেখানে হচ্ছে সবগুলো ডুবিয়ে রাখা হয় যে তরলের ভিতরে। প্রোটিনের বীজোজন সহজ করে, হ্যাঁ এটাও ঠিক আছে। এখানে 1, 2 এবং 3 হচ্ছে ভিনেগারের প্রিজারভেটিভস বৈশিষ্ট্য। তো পিকলিং জিনিসটা কি, এটা হচ্ছে যে তরলগুলো থাকে, যেমন ভিনেগার হোক বা সরিষার তেল, বা তোমার সরিষার তেলে অনেক সময় আচার ভিজিয়ে রাখো, তো ওইটাও হইতে পারে যে এই যে তরলের ভিতরে কোনো একটা খাদ্যদ্রব্য ডুবিয়ে রাখা হয়, বা এখানে তোমরা কোটাজাত করো না আচার, কোটাজাত করো, সেখানে আচারের ভিতরে অনেক বেশি করে ইয়া দিয়ে রাখো, সরিষার তেল দিয়ে রাখো, অনেকে ভিনেগারও দিয়ে রাখে, তো ওইটা হচ্ছে পিকলিং করা। তো ওই হিসেবে আমরা সবজিকেও পিকলিং করতে পারি। কলের দ্রবণের কোয়াগুলেশন হয় যখন, আচ্ছা, তো কলের দ্রবণটা যখন কোয়াগুলেশন হয় তখন কি হয়, যে তড়িৎ বিশ্লেষণ পদার্থের সংস্পর্শে হয়। তো কলেট কণার চার্জ তড়িৎ বিশ্লেষণ কণার চার্জ দ্বারা প্রশমিত করা হয়, এবং কলেট কণার চার্জ যখন ঘনিষ্ঠ হয় তখন হচ্ছে কলেট দ্রবণের কোয়াগুলেশন হয়ে যায়। দেখো, টেলকম পাউডারের পদ্ধতির মূল উপাদান কি? টেলকম পাউডার প্রস্তুতির মূল উপাদান কি? এক্ষেত্রে টেলকম পাউডারে থাকে হচ্ছে হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেটটা কিন্তু এখানে থাকে, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেটটা থাকে। তো আমরা একটু দেখছিলাম ওই জায়গাটায় যে 3টা ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে এবং সিলিকেট অক্সাইড থাকে 4টা, এরপর হচ্ছে এখনো পানি থাকে, আবার জিঙ্ক স্টিয়ারেটও এখানে থাকে। একও 2 হবে সঠিক উত্তর। টয়লেট ক্লিনারে যে উপাদান জীবাণুনাশক, টয়লেট ক্লিনারে কি কি থাকে, ফেনল থাকে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইটও থাকে, ঠিক আছে। তাহলে টয়লেট ক্লিনারে কি কি থাকবে, ফেনল এবং ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। খাদ্য লবণ তো টয়লেট ক্লিনারের বিষয় না, 1 ও 2 হবে সঠিক উত্তর। আচ্ছা দেখো, গ্লাস ক্লিনারে ও টয়লেট ক্লিনারে ব্যবহৃত ক্ষার দ্রবণ দুটির বেলায় প্রযোজ্য। দেখো, গ্লাস ক্লিনারের ক্ষেত্রে আগে বলে রাখছিলাম যে অ্যামোনিয়া যেটা ব্যবহার করা হয়, অ্যামোনিয়া গ্লাসের সিলিকনের সাথে বিক্রিয়া করে না, হ্যাঁ, এর জন্যই কিন্তু গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে বা কস্টিক সোডার পরিবর্তে অ্যামোনিয়ার যে দ্রবণটা ইউজ করা হয়, অ্যামোনিয়াটা ইউজ করা হয়, কারণ অ্যামোনিয়া হচ্ছে ক্ষারের সাথে গ্লাসের সিলিকনের সাথে বিক্রিয়া করে না। তো কস্টিক সোডা গ্লাসের সিলিকনের সাথে বিক্রিয়া করে, গ্লাসের সিলিকনের সাথে বিক্রিয়া করে, এটাও ঠিক। টয়লেটের পোর্সেলিন গ্লেজযুক্ত হওয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে না। হ্যাঁ, টয়লেটের ক্ষেত্রে একটা পোর্সেলিনের গ্লেজ দেওয়া হয়, যেমন অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড থাকে ওখানে, যার কারণে ওইটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না। তার মানে আমরা যখন টয়লেট ক্লিনার ইউজ করতে পারি, ওই ক্ষেত্রে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টয়লেট ক্লিনার ইউজ করতে পারি, বানাতে পারি। আর গ্লাস ক্লিনারের ক্ষেত্রে যেহেতু ওখানে এই পোর্সেলিনের কোনো প্রলেপযুক্ত থাকে না, ডিরেক্ট গ্লাসটা থাকে, ওখানে কিন্তু সিলিকা থাকে, ওই সিলিকার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে দেয়, তার মানে ওখানে গ্লাসটাকে ক্ষয়সাধন করে। তো এই জায়গায় আমরা 1, 2, 3 তিনটি আমরা সঠিক উত্তর পাবো। তো ভিনেগার প্রস্তুতিতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি সহায়ক হিসেবে ব্যবহার করা হয় কোনটা? দেখো, এখানে হচ্ছে সোডিয়াম যে সালফেট, অ্যামোনিয়াম সালফেট যেটা রয়েছে, এবং অ্যামোনিয়াম ফসফেট, এই দুটো। অধিক ফরমালিন উপাদানটি শরীরে প্রবেশ করে। অধিক ফরমালিন উপাদানটি শরীরে প্রবেশ করে কি করবে, কিডনি অবশ্যই নষ্ট করে, ক্যান্সার হতে পারে, চোখ অন্ধ হয়ে যেতে পারে। তো ফরমালিন থেকে অবশ্যই সাবধান হওয়া উচিত। তো ফরমালিন আমাদের খাদ্যদ্রব্যে ব্যবহার করাও নিষেধ।
খাদ্যদ্রব্য পচনের কারণ কি কি থাকে দেখো। খাদ্যদ্রব্য যে পচনের কয়েকটা কারণ দেখেছিলাম, যে খাদ্যদ্রব্যে রেখে দিলে ওদের খাদ্যদ্রব্যের ভিতরে যে এনজাইমগুলো থাকে, এনজাইম বলতে যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবগুলো থাকে, ব্যাকটেরিয়া, ছত্রাক বা যেগুলো থাকে ফাঙ্গাস, এগুলো থেকে যে উৎসেচক বা তোমাদের এনজাইমগুলো থাকে ওগুলো নিঃসৃত হয়। এই এনজাইমগুলো হচ্ছে খাদ্যবস্তুকে অক্সিজেনের সহায়তায় জারিত করে বা বিয়োজিত করে, তখন খাদ্যবস্তুটা পচে যায়। তো খাদ্যবস্তু পচনের কারণ হবে এখানে চর্বির উপস্থিতি এবং খাদ্যের জারণ। ঠিক আছে, চর্বি হচ্ছে এখানে যেমন যে মেটালিক যে আয়নগুলো থাকে ওইটা কিন্তু আবার চর্বিকে পচায়। আচ্ছা দেখো, অ্যান্টি অক্সিডেন্টের অভাব। তো অ্যান্টি অক্সিডেন্টের অভাব বলতে আচ্ছা হ্যাঁ, অক্সিজেনের অভাব, অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু এই ঝারণটা ঘটে। যখন অ্যান্টি অক্সিডেন্টের অভাব পড়ে তখন কি হয়, তখন এই অক্সিজেনটা আসতে কোনো বাধা হচ্ছে না। তার মানে এখানে তিনটাই সঠিক উত্তর হচ্ছে। রসগোল্লা চিনির সিরাপে সংরক্ষণ করার কারণ কি? পানির সাথে চিনির বন্ধন গঠন করে, অণুজীবের দেহ হতে পানি শোষণ করে, সরাসরি অণুজীবকে ধ্বংস করে নেয়। তাহলে 2 ও 3 হচ্ছে এখানে, অণুজীবের দেহ হতে পানি শোষণ করে নেয় এবং সরাসরি অণুজীবকে ধ্বংস করে দেয়। আচ্ছা, গ্লাস পরিষ্কারকের উপাদান কি কি থাকে? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ থাকে, অবশ্যই আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে এবং সোডিয়াম লরেল সালফেট, এটা কি থাকে? হ্যাঁ, তো অ্যামোনিয়ামের জলীয় দ্রবণ থাকে, একটু একটু আগে বলে ফেলেছি, এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল যেটা থাকে এটাও এই জায়গায় ব্যবহার করা হয়। তো সাসপেনশন দ্রবণের কণাগুলো কি থাকে দেখো, 10 থেকে 5 সেন্টিমিটার দেওয়া আছে, আমাদের বইতে লেখা আছে যে 500 মিলিমিটারের অধিক যেই কণাগুলো থাকে ওগুলো হচ্ছে সাসপেনশন। তো এখানে সেন্টিমিটার দেওয়া আছে, সমস্যা নেই, 1 সেন্টিমিটার মানে 100 মিলিমিটার, ওখান থেকে আমরা বের করতে পারি। তো 500 থেকে 1000 মিলিমিটার যেটা, ওইটা হচ্ছে সাসপেনশনের কণাগুলো। তো প্রথম নম্বরটা ঠিক আছে। ফিল্টার পেপার দিয়ে যেতে পারে, খালি চোখে দেখা যায়, খালি চোখে দেখা যাবে। তো ফিল্টার পেপার দিয়ে কিন্তু যেতে পারবে না এত বড় কণা। আচ্ছা, এবার দেখো আমাদের বহুপদী প্রশ্নগুলো শেষ হলো, এবার আমরা অভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো দেখব। অভিন্ন প্রশ্নগুলোতে তোমাদের কিছু উদ্দীপক দেওয়া থাকে। আচ্ছা দেখো, অভিন্ন প্রশ্নতে তোমাদের কিছু উদ্দীপক দেওয়া থাকে, এই উদ্দীপকগুলো থেকে 2টা করে প্রশ্ন বা 2টা বা 3টাও প্রশ্ন উত্তর দিতে দেওয়া লাগতে পারে মাঝে মাঝে। তো এক্ষেত্রে দেখো যে অনুমোদিত প্রিজারভেটিভস, এ একটা প্রিজারভেটিভ সেটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট তরল যৌগ, আর বি একটা যৌগ 7 কার্বন বিশিষ্ট কঠিন যৌগ। আচ্ছা, প্রথম প্রশ্নটা বলা আছে প্রিজারভেটিভস এ এর বৈশিষ্ট্য কি কি? তো এ একটা বৈশিষ্ট্য, যেহেতু 2 কার্বন বিশিষ্ট তরল যৌগ, তাহলে এটা হবে, এখানে কি কি বলছে, পিকলিং এর কাজে ব্যবহার হয় এবং পিএস মাইনাস 4.7, তার মানে এটা আমরা বুঝেই ফেলছি যেটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিডটা। ইথানোয়িক অ্যাসিডটা পিকলিং এর কাজে ব্যবহার করা হয়, কারণ এটার ভিতরে আমরা বিভিন্ন বিভিন্ন যে ফল টল বা আচার এগুলো সংরক্ষণ করতে পারি। আর এই পিএস মান 4.7, তো 1 আর 2 হচ্ছে এটার সঠিক উত্তর। পরের প্রশ্নটা আসি। তো প্রিজারভেটিভ বি এর বৈশিষ্ট্য হলো কি? বি কোনটা? বি হচ্ছে 7 কার্বন বিশিষ্ট যৌগ। তো 7 কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, ওখানে আসলে বেনজিন যে রিংটা আছে ওখানে 6 কার্বন, আর তার সাথে যদি বেনজোইক অ্যাসিড, যদি একটা অ্যাসিড থাকে 7টা কার্বন হচ্ছে, এটা পাওয়া যায়। আচ্ছা, কি কি বলা আছে একটু দেখি। আবার এটা কঠিন কঠিন যৌগ, তার মানে এটা শিওর হয়ে গেছে যেটা বেনজোইক অ্যাসিড। তো বেনজোইক অ্যাসিড আরেক রূপে পাওয়া যায়, সেটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট রূপেও পাওয়া যায়। তো আমরা বেনজোইক অ্যাসিড নিয়ে কাজ করি। দেখো এর বৈশিষ্ট্য কি কি হতে পারে? এর অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা পিএস মান 4.5 এর নিচে, এটা ঠিক আছে। এর পিএস মান 4.9, এটা ট্রিটমেন্ট চানাচুর, আলু চিপস, বিভিন্ন পানীয় তৈরিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, চানাচুর, আলু চিপস ও বিভিন্ন পানীয় তৈরিতে এটার ব্যবহার রয়েছে। তো এটার উত্তর হবে কোনটা? আচ্ছা, 2 ও 3। না, আচ্ছা এখানে দেখো একটু ভুল দেওয়া আছে, এটা হচ্ছে ঘ নাম্বারটা, সবগুলি হবে। সোমবার, সোমবার ঘ নাম্বারটা, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 2 ও 3 হয়, পিএস মান 4.9 হবে এটা। আর চানাচুর, আলুর চিপসে বিভিন্ন পানি দ্রবণ ব্যবহৃত হয়। ওকে, তো পিএস মানটা 4.9 এবং চানাচুর চিপসে ব্যবহার করা হয়। তো যৌগটি কোনটা? যৌগটি হচ্ছে, সেটা তো বলেই দিলাম যে হচ্ছে বেনজোইক অ্যাসিড। ওকে,
পরের প্রশ্ন দেখো, এখানে উদ্দীপকটা চলে গেছে। আচ্ছা, আমি এখান থেকে দেখছি। দেখো, তোমাদের বই যে উদ্দীপকটা দেওয়া আছে 112 নম্বর যে প্রশ্ন, 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যে C12 H22 এবং O11, এটার সাথে পানি যে বিক্রিয়া ইনভার্টেস রয়েছে, বিক্রিয়াটি কি কি তৈরি করে? এখানে ইনভার্টেস বিক্রিয়া এই জায়গাটা আমাদের যে গ্লুকোজগুলো আছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ওগুলো তৈরি করে, যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ওই জিনিসগুলো তৈরি করে এটা। আচ্ছা দেখো, তো এল কোন ধরনের যৌগ? এল কোন ধরনের যৌগ হবে? এখানে এল হবে গ্লুকোজ জাতীয় যৌগ। প্রশ্নটা যদি দেখো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এল না, বিক্রিয়াটা আমি পর লিখি দিই এখানে, তারপরে আসেনি কেন? আচ্ছা, এটা কালো ব্যাকগ্রাউন্ডের জন্য দেখা যাচ্ছে না, মেবি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে, বাহ ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে বলছি যে এখানে এই যৌগটা থেকে যখন আমরা ইনভার্টেস করব, ওইটা থেকে এই জায়গায় আমাদের গ্লুকোজগুলো তৈরি হয়, ঠিক আছে, গ্লুকোজ সুক্রোজ এগুলো তৈরি হয়। আর ওইটাকে যখন আমরা জাইমেস করব, তখন এই জায়গাটায় অ্যালকোহল তৈরি হবে, এখানে একটা কার্বন তৈরি হবে। ওকে, আর অ্যালকোহলকে যদি আবার জারিত করি, তখন এখানে তৈরি হবে অ্যাসিড। এই বিক্রিয়াটা তোমাদের বইতে আছে। তোমাদের বইতে 592 নম্বর যে পেজটা রয়েছে, দেখো 592 নম্বর পেজে সুন্দর করে কিন্তু বিক্রিয়াটা দেওয়া আছে। এই বিক্রিয়াটা থেকেই চলে আসছে, আমি আগে রাখছিলাম। তো এগুলো তোমাদের যে রিসোর্স আছে ওখানে কিন্তু আপলোড করা থাকবে। এই যে এগুলো রিসোর্সে প্রত্যেকটা ছবি তুলে আমি আপলোড করে দেবো। তো আমি যেগুলো আপলোড করে দেবো, যে পেজগুলো, শুধু ওইগুলো পড়লে কিন্তু তুমি এখান থেকে 100% পয়েন্ট পেয়ে যাবো। ওকে, এখানে ইনভার্টেসের মাধ্যমে কি হয়? গ্লুকোজ তৈরি হয়। এখানে এবি গ্লুকোজ তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হয় যখন এটাকে আবার জাইমেস করবো, তখন ওখান থেকে আমাদের অ্যালকোহল তৈরি হয়। তো অ্যালকোহল আর এখানে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এবং এটাকে যদি আমরা জারণ করি, কাকে জারণ করবো? অ্যালকোহলকে জারণ করলে এখানে অ্যাসিড তৈরি হবে। তো আমাদের বলছে এল কোন ধরনের যৌগ? তো এল হচ্ছে এখানে যেহেতু অ্যালকোহল তৈরি হচ্ছে, জায়গায় এল হচ্ছে এখানে অ্যালকোহল। ওকে, এল হচ্ছে এখানে অ্যালকোহল। দেখো, এর গ্লুকোজ যেটা আছে সেটা সংখ্যাটা লিখে দিই, C6H12O6। এখানে গ্লুকোজ তৈরি হচ্ছে, আর গ্লুকোজ যখন জাইমেস করবো তখন এখানে অ্যালকোহল তৈরি হবে। CH3CH2OS, এই অ্যালকোহলটা তৈরি হয়। আচ্ছা, এখন এই অ্যালকোহলটা যখন তৈরি হবে, এখান থেকে কি হবে? অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে, তাই না? CH3CH2C
অ্যাসিড তৈরি হচ্ছে ই নাম্বারে। তো এল নাম্বার এবং ই নাম্বার আমাদের বের করতে হবে, আর এ নাম্বার বি নাম্বার তো হচ্ছে গ্লুকোজ তৈরি হবে। ওকে, তো এখন আমরা বের করি, দেখো এল কোন ধরনের যৌগ, এল হচ্ছে অ্যালকোহল। বিক্রিয়াটা একটু মনে রাখো, তাহলে পরের প্রশ্নটা আমরা ধরতে পারবো। এবার আসছে উদ্দীপকে ই দ্রবণটি ব্যবহার করা হয়। ই দ্রবণটি আমরা পেয়েছিলাম কি, এই দ্রবণটি আমরা পেয়েছিলাম যে অ্যাসিডটা, ই দ্রবণটি আমরা পেয়েছিলাম অ্যাসিডটা পেয়েছিলাম, ইথানল থেকে যে অ্যালকোহল যেটা পাই, সেই অ্যালকোহল থেকে আমাদের কি তৈরি হচ্ছে, অ্যাসিড তৈরি হচ্ছে। তো ই এর দ্রবণে ব্যবহার কোনটি, খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়, এবং গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার এগুলোতে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড ব্যবহার করা হয় না। তাহলে শুধু একটাই যে খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়, যে ভিনেগার রূপে এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, খাদ্য সংরক্ষণে ভিনেগার হিসেবে এটা আমি ইউজ করতে পারি। ওকে, তো এই বিক্রিয়াটা তোমরা হচ্ছে এই বই থেকে একদম ডিরেক্ট পড়ে ফেলবা, 552 নম্বর পেজে বিক্রিয়াটা পেয়ে যাবা। পরের প্রশ্ন দেখো, আচ্ছা প্রশ্ন করা হয়নি। ও আচ্ছা, তোমাদের কোশ্চেন তো এখানেই শেষ। ঠিক আছে, এই পর্যন্তই ছিল তোমাদের কর্মমুখী যে রসায়ন চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার, এবং রসায়ন প্রথম পত্রের শেষ চ্যাপ্টার এবং প্রথম পত্র এখানেই সমাপ্ত হলো। তো দ্বিতীয় পত্রে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।